হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। চাঁদনি পসরে কি আমার শরণ করে, কি আইসা দাঁড়াইছি গো আমার দুয়ারে। তাহারি চিনি না আমি, সে আমার চিনি। চাঁদনি পসরে কি আমার শরণ করে, কে আইসা দাঁড়াইছি গো আমার দুয়ারে। স্টেজের দুই পাশে বড় বড় সাউন্ড বক্স, তাতে বাজছে গান আর তালে তালে নেচে যাচ্ছে ইনায়া, জাইন আর লতা। আজ কাকুনকে উঠিয়ে নিয়ে যাবে জুবাইর। তার একটাই কথা, তার বউ সে তার বাড়িতে নিয়ে যাবে। ফারুক আর মানা করেনি, ঠিকই বলেছে এই ছেলে। গতকাল জাকিরা জুবাইর নিজেদের বাড়িতে চলে গেছে, সব গুছাতে হবে তো। তবে জাহিন এই বাড়িতে রয়ে গেছে। বিশাল বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জমিদার বাড়ির মেয়ের বিদায় বলে কথা। লতা আর জাইনের এক প্রকার জোড়াজুড়িতে ইনায়া এখন স্টেজে। তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিন জোড়া চোখ। কাফির অজান্তেই তার দৃষ্টি জাইনকে দেখতে ব্যস্ত। মেয়েটা ভালোই নাচতে পারে, আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে জাইনকে। অপর দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পলাশ। ইচ্ছে করছে এক্ষুনি লতার গালে থাপ্পড় বসিয়ে দিতে। এই মেয়ের সাহস বেড়ে গেছে, কতবার না করেছে নাচ গানে না যেতে। শেষমেশ অনুষ্ঠান থেকে পেরিয়ে গেল পলাশ। আর একজোড়া চোখ যা নিবদ্ধ ইনায়ের দিকে, সে হলো আদিল। এই মেয়েটার প্রতি সে দুর্বল, মুখে যত যাই বলো। তবে এই মেয়ের কিছু হলে সে নিজেই শেষ হয়ে যাবে। কেন এত ভালোবাসে জানো, তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এখনো তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়েই চলেছে। আমার কিছুই চাই না ইনায়া, তুমি শুধু আমার হয়ে যাও। আমার টাকার দরকার নেই, আমি তোমাকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বাঁধবো। হয়ে যাও না তুমি আমার। অন্যদিকে কাকুন দ্বিতীয়বারের মতো বউ সেজে বসে আছে তার পাশে জুবাইর। জুবাইর এমন ভাবে কাকুনের দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে সব। কাকুন বারবার আর চোখে জুবাইরের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকে ইশারা করছে সামনের দিকে তাকানোর জন্য। কে শোনে কার কথা? কাকুন বিরক্ত হয়ে এবার চোখ গরম করে তাকাতে জুবাইর বসা থেকে দাঁড়িয়ে যায়। ততক্ষণ এরা নাচেস। জুবাইরকে উঠ করে দাঁড়াতে দেখে কাকুন হকচকিয়ে যায়। এই ছেলের আবার কি হলো? জুবাইর সোজা গিয়ে ফারুকের সামনে গিয়ে দাঁড়ায়, চুপ করে সালাম দিয়ে বলে, জমিদার দাদু, আবার বিদায় দাও। আমার বউ নিয়ে আমার বাড়ি যাব। এমনিতে 25 বছর অপেক্ষা করেছি, এবার ঘরের বউ তুলব। জুবাইর এহেন কথা সবাই ঠোঁট টিপে হাসে, তাতে জুবাইরের চাই আসে না। জাকির জুবাইরের চোখের দিকে ইশারায় চুপ করতে বললে জুবাইর জাকিরের দিকে তাকে বিরক্তি নিয়ে বলে, তুমি কি বুঝবে আমার সমস্যা? এখানে সবার সামনে বউর দিকে তাকিয়ে থাকলে কাকন নামক মেয়েটা বলে সামনে তাকাতে। আমার বউ আমি সারাদিন রাত 28 ঘন্টা দেখব, তাতে কাকনের কি? আমি বউ নিয়ে বাড়ি যাব, তারপর মন ভরে দেখব। দাদু বিদায়। বলে জুবাইর হন হন করে কাকুরের সামনে এসে দাঁড়ায়, মৃদু এসে বলে, চলো বউ, আমরা যাই। আমাদের আর কেউ মানা করতে পারবে না তাকিয়ে থাকতে। কাকুন হতভম্বের ন্যায় জুবাইরের দিকে তাকিয়ে রইল। এই ছেলের মাথা কি সত্যি ঠিক আছে? এমন সময় সেখানে উপস্থিত হয় দুজন ব্যক্তি। জুবাইর তাদের দেখে সাথে সাথে চিনতে পারে। মামা মামনি। প্রীতি এগিয়ে আসে জুবাইরের কাছে, তার চোখ দুটিতে ভিড় করেছে নোনা জল। জুবাইর হাসি হাসি মুখ করে কাকুনকে দেখিয়ে বলল, দেখো আমার বউ, দেখেছো আমি ছোট হয়েও তোমার ছেলের আগে বিয়ে করে নিলাম। প্রীতিও হাসল। তারেক এগিয়ে এসে একটি বক্স কাকুনের দিকে এগিয়ে দেয়, মাথায় হাত রেখে বলে, আমাদের ছেলেকে দেখে রেখো। জুবাইয়ের কথাটা কেটে নিজেই বলে, কি যে বলো মামা, আমার বউ আমাকে কেন দেখবে? আমি তো ওকে দেখব, তাই না বউ? কাকুনের এবার ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়াতে। জাকির এসে তারেকের সাথে কোলাকুলি করে। জুবাইর গতকালই ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলেছে। তারেক
প্রীতি রীতিমতো আশ্চর্য। এত বছর পরে এসে জুবাইর জাহিনের খোঁজ পাওয়া। জাহিন দৌড়ে আসে তাদের কাছে। জাহিনকে দেখে প্রীতি জড়িয়ে ধরে। ফারুকের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জুবাইর নিজেই বলে, উনি আমার একমাত্র মামা এবং উনি আমার মামনি। আর একটা মজার বিষয় হচ্ছে এনাদের একমাত্র ছেলে মানে আমার মামাতো ভাই আর কেউ নয়, স্বয়ং তেজওয়ান খন্দকার। জুবাইরের কথা শুনে সকলেই হতবাক। সবার এরূপ প্রতিক্রিয়া দেখে হেসে উঠে। দূর থেকে একজন কোণে দাঁড়িয়ে স্বপ্নে দেখছিল ইনায়া। তবে শেষ কথাটা শুনে কপালে ভাঁজ পড়ল তার। তেজন মানে সেই তার ছেঁড়া ছেলেটা, জুবাইরের ভাই, তা আবার বড় স্ট্রেঞ্জ। তবে আজকে সারাদিন ওই ছেলেটাকে দেখতে পায়নি। ইনায়া মনে মনে বিরক্তি নিয়ে বলল, ভালোই হয়েছে, এমনিতেও লোকটা বিরক্তিকর। এত চেঁচামেচি ইনার বিরক্ত লাগছে। চারিদিকে এখন রঙিন মৃদু আলো জ্বলছে। ইনা পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য, তার আগে তার হাতে টান পড়লো। আকস্মিক টানে কি হলো বুঝতে পারলো না। চোখ খুলে দেখলো চারিদিকে অন্ধকার। ইনা কিছু একটা আন্দাজ করে পেছনে তাকাতেই যাবে, তার আগে কেউ তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে। ইনা উন্মুক্ত পিঠ এখন কারোর বুকের সাথে মিশে আছে। তার হাত দুটো পেছনে ধরে রেখেছে লোকটা। লোকটার অপর হাত ইনার উন্মুক্ত কোমরে স্লিভলেস লেহেঙ্গা পরায়। শরীরের বেশিরভাগ অংশই তার দৃশ্যমান। ইনা মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে নিলে একটি গম্ভীর তবে শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা শান্ত স্বাভাবিক হলেও এতে মাঝে লুকিয়ে আছে হিংস্রতা। এখন তোমাকে কি শাস্তি দেব বলো তো অর্কিড? ইনা চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এই মুহূর্তে সেও যদি রেগে যায় তাহলে হিতে বিপরীত হবে। ইনা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, তবে পেরে ওঠে না। তেজন এমনভাবেই ধরেছে যাতে ইনা ব্যথা না পায়, আবার ছাড়াতেও না পারে। অন্ধকারে নিরিবিলি পরিবেশ। তেজওয়ানের গরম নিঃশ্বাস ইনার ঘাড়ে এসে পড়ছে। তেজওয়ান আস্তে আস্তে নিজের মুখটা ইনার কানের কাছে নিয়ে এসে বলে, লাস্ট ওয়ার্নিং অর্কিড, আবার বলছে তুমি শুধু আমার, সম্পূর্ণভাবে আমার। তোমার চোখ, নাক, মুখ, হাত পা থেকে শুরু করে যাবতীয় যা আছে সব আমার। আমার জিনিস অন্য কারো নজর আমি বরদাস্ত করবো না শোনা। এর পরিণাম ভালো হবে না। তোমার শরীরে থাকা এক বিন্দু জল থাকলেও আমার সহ্য হয় না, সেখানে অন্য কারো নজর, সেটা কিন্তু মঙ্গলজনক হবে না অর্কিড। তেজওয়ানের ফিসফিসিয়ে বলা কথাগুলো এক একটা তীরের ফলার মতো বিচ্ছে। কিছু তো আছে এই বাক্যে, এতটা অধিকার বোধ কোথায় পায়? ইনার তাচ্ছিল হাসে, পিরপির করে পড়ে, ইয়ানা কারো কেনা সম্পত্তি নয়। তেজওয়ান ইনার কানে চড়ছিয়ে বাঁকা হেসে হাসকে সুরে বলল, সেটা সময় হলে বুঝতে পারবে। ইনা মাথা ঘুরিয়ে তেজওয়ানের মুখের দিকে তাকায়। ভেতর থেকে আসা মৃদু আলোতে অস্পষ্ট দেখতে পাচ্ছে তেজওয়ান এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়া ছিটিয়ে আছে। তেজওয়ান মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে ইনায়াকে ছেড়ে দেয়। ইনায়া পুরোপুরি তেজওয়ানের দিকে ঘুরে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কি আপনার মনে হয়? তেজওয়ানের পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে পড়ে। হুম, একদমই না। তুমি তো বলতে গিয়েও বলল না, ফিচেল হেসে ডান হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিল। ইনা ফিকুজকে জিজ্ঞেস করল, আমি কি? তুমি আমার। তেজওয়ানের নির্লিপ্ত জবাবে ইনা বাঁকা হাসল। আমার থেকে দূরে থাকুন মিস্টার খন্দকার, আমি কিন্তু তেমন সুবিধার না। আমার থেকে ভালো কে জানে? তেজওয়ান অন্ধকারে পা বাড়ালো। মুহূর্তের মাঝেই মিলিয়ে গেল অন্ধকারে। ইনা ঠায় দাঁড়িয়ে রইল, নিজের শরীরে তেজওয়ানের লেদার জ্যাকেটটার দিকে তাকিয়ে গম্ভীর দৃষ্টিতে সামনের দিকে তাকালো। তবে সামনে তো অন্ধকার, তবুও তাকিয়ে রইল। মনে মনে পিপির করলো, এত এত ঝামেলার মাঝে এই ওটকো ঝামেলা কি যোগ না হলে পারতো না? ইনায়া, এখানে কি করছো? এই বাড়ির পশ্চিম দিকটায় বারান্দায় এই বাড়িতে প্রায় 8টি প্রবেশ দ্বার রয়েছে। সবসময় বন্ধ থাকলো, আজ খোলা। ইনা দরজার দিকে তাকালো। আদিল দরজার ভেতরে দাঁড়িয়ে আছে। এই ছেলেকে দেখলে মেজাজটা আরো নষ্ট হয়ে যায়। এত অসহ্যকর কেন? ইনার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদিল তার হাত ধরে। ইনা পেছনে নাগরিক কৌশলে আদিলের হাত ধরে মুচকে ফেলে। আদিল ব্যথা পেয়ে ইনার হাত ছেড়ে দেয়। আরে আরে কি করছো? লাগছে আমার। ইনা এখনো পেছনের দিকে তাকিয়ে আদিলের
হাত ধরে রেখেছে ঠোঁট নাড়ি কিছু একটা বিড়বিড় করছে, যা ভালো মতো শুনতে পায়নি আদিল। ইনা এক নজর আদিলের দিকে তাকে পিছল হেসে হনহন করে চলে যায়। আদিল নিজের হাত ধরে হাঁ করে দাঁড়িয়ে আছে। এতটুকু মেয়ের এত শক্তি কি করে? হাতটা ব্যথা করছে তার। ইনা সোজা নিজের রুমে চলে আসে, কোনো দিকে না দেখে শরীরে থাকা প্রত্যেকটি অলংকার টেনে খুলে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, রাগে চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। আয়নার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলে রাখা সব কিছু ফেলে দিতে দাঁত চেপে বলল, সব দোষ তোর ইয়ানা, সব দোষ তোর। বলেই একটি হেয়ার স্টিক বসিয়ে দেয় আয়নাতে। সাথে সাথে আয়নাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে ইনায়া ওয়াশরুমে চলে গেল। পানির ট্যাপ ছেড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, বিড়বিড় করতে লাগলো কিছু একটা। এভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে তার জানা নেই। একটা সময় ঠাস করে মেঝেতে পড়ে যায় পানি, তখনও ইনায়ার শরীরে পড়ছিল। অনুপ্রভা বেঁচে আছে দিদা? জ্ঞান হারালো ইনায়া। একে তো শীতের রাত, তার উপর ঠান্ডা পানি এসে পড়েছে তার শরীরে। আর আস্তে আস্তে ঠান্ডা শরীর নীলচে রং ধারণ করতে শুরু করেছে। রাতের শহর মানেই জাঁকজমক পরিবেশ, সোডিয়ামের আলো, আকাশে নতুন চাঁদ, গা শীতল করা বাতাস। গাড়ির জানলায় হাতের উপর মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে কাকন। দেখছে না, ভাবছে সময় তাকে কোথা থেকে কোথায় দাঁড় করিয়েছে। আজকে দুজন মানুষের কথা বড্ড বেশি মনে পড়েছে। একাকিত্ব ভয়ঙ্কর সুন্দর, তাই তো সবকিছু মস্তিষ্কে চেপে বসেছে। এই একলা একা সময়ে একাকিত্ব কথাটি ভাবতে মনে পড়ে গেল ইনায়ের কথা। তার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, কঠিন হৃদয়ের ব্যক্তিতে পরিণত হয়েছে। আচ্ছা আচ্ছা, ইনুকে কি একাকিত্ব গ্রাস করে না, ভাবাই না, মনে করে না? তাহলে কি করে বেঁচে আছে মেয়েটা? কাকনের চোখের কার্নিশ অশ্রু গড়িয়ে পড়ছে। আজ একটা শুভ দিনে কেন এসব ভাবছে সে? চোখের পানি মুছে বড় করে শ্বাস নেয় কাকন। মাথা ঘুরিয়ে পাশে তাকায়, বকবক করতে করতে কখন ঘুমিয়ে গেছে জুবায়ের। কাকন চাক না। জুবায়ের ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে দৃষ্টি পড়তে কাকন স্মিত হেসে ছোট উল্টে নীরবে কেঁদে ওঠে। ঘুমন্ত জুবায়েরকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখে। ভালোবাসি জুবাইর, খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার অতীত আমাকে ভালো থাকতে দিচ্ছে না। কাকনের বিড়বিড় করে বলা কথাগুলো কি জুবায়ের শুনলো? না, শুনিনি। সে তো ঘুমাচ্ছে। বুকের কাছে ভেজা ভেজা অনুভব হতে জুবায়ের একটু নড়েচড়ে উঠে। কাকন চট করে সোজা হয়ে বসে, তার দৃষ্টি এখনো জুবায়ের দিকে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল, মনে মনে বলল, আর না, এবার আমার একটা সুখের সংসার হবে, আমি ভালো থাকতে চাই। গাড়ি এসে থামলো একটি ছোটখাটো বাড়ির সামনে। 3 থেকে 4টি রুম বিশিষ্ট একতলা বাড়ি। জুবায়ের ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগে। চোখ মেলে দেখে কাকন তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাড়ির সামনে আসতেই জুবায়ের মৃদু স্বরে কাকনকে ডাকে। কাকন নড়ে চড়ে আরো জড়সড় হয়ে বসে আছে। জুবায়ের আবার ডাকে, এবারও ঘুম ভাঙে না কাকনের। জুবায়ের ঠোঁট চিপে হাসে, ঘুমন্ত কাকনের গালে অদূর ছুঁয়ে ফিসফিস করে বলে, বউ শুনছ? যত ঘুমানোর ঘুমিয়ে নাও, সারা রাত কিন্তু আর ঘুমাতে পারবে না বউ। আমি তো তোমাকে ঘুমাতেই দেব না। আজকে এই জুবাইয়ের নতুন রূপে হাজির হবে বউ। ভালোবাসি বউ। জুবায়ের তার কথার ইতি টানে গাড়ির গ্লাসে টোকা দিচ্ছে জুবায়ের বন্ধুরা আর জাইন। জুবায়ের বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলে পিটপিট করে, শালা তোদের কপালে বউ জুটবে না, এমনিতেই সুযোগ পাই না, তার উপর কাবাবে হাড্ডি হতে চলে এসেছে, অসহ্য। জুবায়ের গাড়ি থেকে নেমে পড়ে। জাকির আর তারেক এগিয়ে আসে। কি রে কাকাইন কই? জুবায়ের আর চোখে জাকিরের দিকে তাকে মুখ ভেঙে পিটপিট করে, পকেটে নিয়ে ঘুরছি, চিনি না জানি না কোথাকার কোন মেয়ের কথা আমাকে জিজ্ঞেস করছে। আমি আমার বউকে ছাড়া কারোর দিকে তাকাই নাকি? বিড়বিড় করতে করতে কাকনকে কোলে তুলে নেয় জুবায়ের। কাকন এখনো গভীর ঘুমে মগ্ন। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুবায়ের বন্ধুরা হাসছে। প্রীতি আর তারেকও ঠোঁট টিপে হাসছে। জুবায়ের যেতে নিলে জাহিন তাদের পথ আটকায়। কোথাও যেতে দেব না, হাসান ভাই বলেছে টাকা না দিলে কোথাও যেতে পারবি না। জুবায়ের দাঁত কটমট করে হাসানের দিকে তাকায়। হাসান দাঁত কেলিয়ে হাসে।
জুবাইর পকেট থেকে মানিব্যাগ বের করে জাহিনের হাতে দিয়ে সে হাসানের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, না হলে তোদের সব কটাকে এখানে উল্টো করে ঝুলিয়ে রাখবো। যা বাড়ি যা। জুবাইয়ের কথা শোনার সময় নেই তাদের। মানিব্যাগটা নিয়ে সবাই টাকা নিয়ে চলে গেল পার্টি করতে। জুবাইর সোজা নিজের ঘরে চলে গেল। জাহিন এসে দাঁড়ালো জাকিরের পাশে। জাকির, তারেক আর প্রীতির সাথে কথা বলছিল। তাদের থাকতে বললেও তারা রাজি হয় না। অবশেষে বিদায় নিয়ে গাড়িতে বসে প্রীতি ও তারেক। তাদের গাড়ি দৃষ্টির আড়াল হতে জাকির জাহিনের দিকে তাকায়। জাহিনের মাথায় হাত রেখে বলে, ঘুম পাচ্ছে। উপর নিচ মাথা নাড়লো জাকির। জাহিনের কাঁধে হাত রেখে বাড়ির দিকে পা বাড়ায়। দূর থেকে তাদের চলে যাওয়াটা দেখলো কাফি। কি এক অবস্থা তার! প্রেমে পড়লে নাকি মানুষ কত কি করে, কাফিও তার ব্যতিক্রম নয়। এই শ্যামবতীর প্রেমে পড়ে গেছে সে। নিজেকে কেমন খাপছাড়া লাগে। এখন আবার 5 ঘন্টা জার্নি করে জমিদার বাড়িতে যেতে হবে। প্রীতির মনটা আজ ফুরফুরে, তাই তো সে গান ধরেছে রবীন্দ্রনাথের লেখা মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী। প্রিয় তোমার মিষ্টি কণ্ঠস্বরে গান শুনে মুচকি মুচকি হাসছে তারেক। আজ এত খুশি যে ম্যাডাম। প্রীতি মাথা ঘুরিয়ে তারেকের দিকে তাকায়। সিটে মাথা ঠিকিয়ে বলে, আমার রোদের কি হবে বলো তো? জুবাইয়ের জুনিয়র হবে, বিয়ে করে বউ এনে ফেললো। এদিকে তোমার ছেলে কোনো খবর নেই। তারেক নীরবে দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই বলে, ছেলেকে আশকারা কে দিয়েছে? তোমার ছেলে আমার কোনো কথা শুনে? সে নিজের মর্জির মালিক সে। প্রীতি মুখ ভেঙছে বলল, অমনি রোদ এখন শুধু আমার ছেলে, তাই না? তারেক বুঝতে পারছে তার প্রিয়তমা রেগে যাচ্ছে, তাই কথা ঘুরিয়ে বলে, প্রিয়া মেয়েটা কোন দিক দিয়ে কম ছিল? দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, মন্ত্রীর মেয়ে। আর সবচেয়ে বড় কথা হলো প্রিয়া নিজে থেকে রোদকে বিয়ে করার কথা জানিয়েছিল। আর তোমার ছেলে, মানে আমাদের ছেলে কি করলো? মেয়েটাকে নাকি চাতা বলে অপমান করেছে। প্রতিদিন আমাকে ফোন করে কান্না করে রোদকে বোঝাতে বলে। রোদকে আর বোঝার পাত্র? দীর্ঘশ্বাস ফেলে তারেক খন্দকার প্রিয়ার নাম শুনে চোখ মুখ কুচকে অন্যদিকে তাকায়। প্রিয়া নামক মেয়েটাকে তার কোনো কালে ভালো লাগেনি। সে একজন নারী সংগঠনের প্রধান। মেয়েদের চোখ মুখ দেখলে বুঝতে পারে কার মাঝে খাপলা আছে। প্রিয়াকে কখনো সুবিধার মনে হয়নি। তেজন বেশ করেছে, বিয়ের কথাটা রিজেক্ট করে দিয়েছে। খাটের মধ্যখানে ঘোমটা দিয়ে বসে আছে কাকন। ঘুম ভেঙেছে খানিকক্ষণ আগে। উঠে দেখে সে রুমে একা। জুবাই নেই। ফুলে সজ্জিত বিছানায় সে এখনো এখানে নিদ্রা যাপন করছিল। কি আর করবে, তাই ঘোমটা দিয়ে বসে আছে। ফোনটা বিছানায় ছিল, উঠিয়ে দেখলো 1টা বাজে। এত রাতে জুবাইর কোথায়? কাকুনের ভাবনার মাঝে জুবাই দরজা খুলে প্রবেশ করে। কাকুন ঘোমটার আড়লে জুবাইয়ের দিকে তাকালো। ছাই রঙের গেঞ্জির সাথে 3/4 প্যান্ট। ফ্রেশ হও না কেন? কাকুন ঘোমটা তুলে এবার সরাসরি তাকালো। জুবাইর শান্ত ভাবে দাঁড়িয়ে আছে। কাকুনকে কিছু না বলতে দেখে জুবাইর ফিউ উঁচু করে বলল, নাকি চাইছো আমি করিয়ে দেব? কাকুন মাথা নামিয়ে নেয়, পিড়পিড় করে বলে, অসভ্য। কাকুন বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। জুবাইর ঠোঁট টিপে হাসে, মনে মনে বলে, অসভ্য কাকে বলে একটু পরে জানতে পারবে বউ। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও কাকুন বের হচ্ছে না দেখে জুবাইর ওয়াশরুমে দরজা জোরে টোক্কা দিয়ে বলে, বউ তুমি ঠিক আছো তো? নাকি আচারকে মাজা ভেঙে ফেলেছ? মা, তাহলে আমার কি হবে? আমার বাসরের কি হবে? আমার বউ। কাকুন ভেতরে চুপ করে দাঁড়িয়ে আছে বোকার মতন। কি এক কাজ করছে সে? ওয়াশরুমে কোনো কাপড় নিয়ে আসেনি, শাড়িটাও খুলে ভিজিয়ে ফেলেছে। এভাবে বের হবে কি করে? জুবাইর এতক্ষণ মজা করলো, এবার সে চিন্তিত। গলার স্বর কিছুটা গম্ভীর হয়ে আসলো। কাকুন ঠিক আছো তুমি? এই মেয়ে কথা বলছো না কেন? এইটুকু বলি জুবাইয়ের দরজা ধাক্কা দিতে লাগলো। তখনই কাকুন বলে উঠল, ঠিক আছে, আমি ঠিক আছি। জুবাইয়ের কাপড় রাগ দেখিয়ে বলো, জলদি বের হও, ফাস্ট। কাকুন কি করবে বুঝতে না পেরে শেষমেশ বলেই ফেল, আমার ড্রেস আনিনি, আপনি একটু বাইরে যান। মস্করা করছো? ড্রেস পরে কি করবে? আমার সামনে তোমার এত লজ্জা কিসের? এমনিতে একটু পর। বলতে গিয়ে বললো না জুবাইয়ের। জুবাইয়ের রাগান্বিত কণ্ঠস্বর শুনে
শেষমেশ ছায়া ও ব্লাউজ পরে বের হয় কাকন। অবশ্য তোয়ালি দিয়ে উপরে ঢেকে রেখেছে। কাকন বাইরে আসতেই আরো অবাক হয়। ঘরের লাইট বন্ধ, ঘরে আনাচে কানাচে মোমবাতির মৃদু আলো। আপনি মুখ খাওয়া হয়ে যায় কাকনের। সামনে থাকা বিশাল বড় ফুলের বুকেটার দিকে এগিয়ে যায়, লাল গোলাপের বুকে। কাকন এতটাই বিভোর ছিল যে সে ভুলেই গিয়েছে সে এখন কি অবস্থায় আছে। ওইদিকে জুবাইরের অবস্থা যায়, বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে তার। এই বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। মনের কোণে মাথা চাড়া দিয়ে উঠেছে সুপ্ত বাসনা। এটা অপরাধ নয়, এই মেয়েটা তার বিয়ে করা বউ, তার একান্ত ব্যক্তিগত সম্পদ। নিজের শীতল কোমরে উষ্ণ হাতের স্পর্শ অনুভব করতে কাকনের শরীর বরফের মতো জমে গেছে, গলা শুকিয়ে আসছে। জুবার বেহার মতো হাত স্পর্শ বিচরণ করছে কাকনের কোমর থেকে পেট। নিজের ঘাড়ে গরম নিঃশ্বাসের অনুভব হতে নিজের ভর ছেড়ে দেয় জুবাইরের বুকে। তোয়ালেটা কখন শরীর থেকে আলাদা হয়ে গেছে তার খেয়ালই নেই। জুবাইর উন্মুক্ত বুকের সাথে কাকনের পিঠ স্পর্শ হচ্ছে। জুবাইর যত্ন সহকারে কাকনের ঘাড়ে মুখ ডোবায়। জুবাইরের স্পর্শ অধিক থেকে অধিক গভীর হচ্ছে, আর কাকনের শরীর ঠিক ততটাই নিস্তেজ হয়ে পড়েছে। শুনশান নীরবতা ভেঙে জুবাইর কাকনের কানের কাছে মুখ নিয়ে আসে, অধৈর্য ফিস ফিস করে বলে, বউ অনুমতি দাও। কাকন চোখ খিচে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কাকনকে কিছু বলতে না দেখে জুবাইর কাকনকে তার দিকে ঘোরায়। কাকনের অধরে অধর ছুঁয়ে গভীর স্পর্শ দিতে থাকে। হালকা কামড় দিতে কাকন চোখ খোলে। জুবাইর কাকনের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। বউ জান আমার, একবার, শুধু একবার জান, পাক্কা প্রমিস, জাস্ট একবার। জুবাইর এমন ভাবে কথাটা বলছিল যেন এই মুহূর্তে সে যা চায় তাই তা না পেলে মরে যাবে। জুবাইর পুরো মুখ ঘেমে নিয়ে একাকার, কপাল বেয়ে ঘাম পড়ছে। কাকন মাথা নামিয়ে নেয় জুবাইরের প্রশস্ত সুমসৃণ বুকে, হাঁস রাখে এক পলক জুবাইরের চোখের দিকে তাকে শুকনো চোখ গেলে ফিসফিস করে বলে, ভালোবাসি। জুবাইর ঠোঁটে প্রশস্ত হয় পিচেল হাসি। নিজের ঠোঁট নিজে কামড়ে ধরে কাকনকে কোলে তুলে নেয়। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, সরি বা নট সরি বউ, আই লাভ ইউ ব্যাডলি। পুরো শহর গভীর নিদ্রায় আচ্ছন্ন, ঘুম নেই লতার চোখে। সেই যে পলাশ বাড়ি থেকে বেরিয়েছে আর ফেরেনি, এই ছেলেটা সব সময় এমন করে। বকুল ঘুমাচ্ছে, লতা লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়। কিছু ভালো লাগছে না তার। এতদিন তো জাইন ছিল, এখন তো আবার আগের মতো একা একা থাকতে হবে। লতা ভাবলো ছাদে যাওয়া যাক। সেই ভেবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ইনায়ের ঘরে আলো জ্বলছে, দরজাটাও খোলা। লতা কিছু একটা ভেবে এগিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে পর্যবেক্ষণ করলো। ভেতরে তো ইনায়া নেই, গেল কোথায়? এমন সময় ওয়াশরুম থেকে বের হলো তেজওয়ান। তার কোলে অচেতন অবস্থায় পড়ে আছে ইনায়া। লতা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। তেজওয়ান সেদিকে পাত্তা না দিয়ে ইনায়াকে সোফার উপর বসালো। এগিয়ে গেল আলমারির দিকে, সেখান থেকে একটা লং শার্ট আর প্লাজো বের করে লতার দিকে এগিয়ে দিল। বদলে যাও, আমি আসছি। লতাকে কিছু বলতে না দিয়ে তেজওয়ান বেরিয়ে গেল। ও যাওয়ার আগে বলে গেল, কাউকে কিছু বলার দরকার নেই, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। লতা তেজনের কথা মতো ইনার পোশাকটা বদলে দেয়। কিছু সময় পর তেজন ফিরে আসে, তার হাতে ঔষধের শিশি। লতা তেজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তেজন ইনায়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। সিরিঞ্জে ঔষধ মিশিয়ে নিয়ে ইনায়ের ঘাড়ে পুশ করল। লতা হতভম্বের ন্যায় দেখছে এসব। সিরিঞ্জটা ডাস্টবিনে ফেলে লতার দিকে তাকিয়ে বলল, আজকে তুমি ওর সাথেই থাকো। তেজন চলে যেতে নিলে লতা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে? তেজন পেছনের দিকে তাকিয়েই বলল, শরীর দুর্বল, ওষুধগুলো ডাক্তারে দিয়েছে। তেজন চলে গেল। লতা আর কি করবে? বাতি বন্ধ করে ইনার পাশে শুয়ে পড়ল। তেজন সোজা ছাদে চলে আসলো। ভাগ্যিস ইনার ঘরে গিয়েছিল, না হলে আজ কি হতো? দীর্ঘশ্বাস ফেলে তেজওয়ান বিড়বিড় করে বলে, আমি আসক্ত, খুব খারাপভাবে আসক্ত তোমার প্রতি। শোনা, কেন বুঝতে চাইছো না? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি যে ধ্বংস হয়ে যাব। কিছু একটা মনে আসতে তেজনের
চোয়াল শক্ত হলো, ঘাট দুই দিকে কাত করে ফুটালো, বিড়বিড় করে বলল, সবকিছুর হিসাব নেব আমি। আর কয়েকটা দিন অপেক্ষা করো, মাত্র কয়েকটা দিন। একটু খেয়াল রাখো নিজের। বারান্দার এক কোণে বসে আছে আদিল। ঘুম আসছে না, নানা রকম চিন্তা ভাবনায় তার ঘুম উড়ে গেছে। মোবাইলে নোটিফিকেশনের শব্দ পেতেই ফোন হাতে নিল। পরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। ভুলে যেও না তুমি সেখানে কেন আছো। আদিলের গলা শুকিয়ে আছে। হঠাৎ এই কথা কেন বলল? আদিল সাথে সাথে মেসেজ করল, আমি কি কোনো ভুল করেছি? কোনো জবাব এলো না। আদিলের চেহারা চিন্তা ছাপ। সে কি ভুল করেছে? সে তো তার কাজ ঠিকমতোই করছে। তাহলে আচ্ছা, লোকটা কি চায়? প্রশ্নগুলো মাথায় আসতেই মনে পড়ে আজ থেকে 6 মাস আগের কথা। তাদিল তখন ছোট্ট একটি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করে। তা দিয়ে তার অসুস্থ মাকে নিয়ে তেমনই চলছিল না। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসে, বলে তার মা নাকি এই মুহূর্তে হাসপাতালে। আদিল ছুটে যায় হাসপাতালে, দেখে সত্যি তার মা হাসপাতালে। সেখানে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। আদিল বুঝতে পারলো এই মেয়ে তাকে ফোন করেছিল। তার মা নাকি বাজারে গিয়েছিল আর সেখানে জ্ঞান হারিয়েছে। আদিল মেয়েটিকে ধন্যবাদ জানায়। মেয়েটি কোনো প্রতিক্রিয়া করলো না। এমন সময় ডাক্তার এসে বলল তার মায়ের হার্ট ব্লক হয়ে গেছে, অনেক টাকা দরকার। আদিল কি করবে বুঝতে পারছিল না। সেখানে উপস্থিত সেই মেয়েটি আদিলের সামনে এসে দাঁড়ায়। আপনার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দেব, তবে এর বদলে আপনাকে আমার হয়ে কাজ করতে হবে। হঠাৎ এমন একটি সুযোগ পেয়ে আদিল আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। মেয়েটি আদিলকে একটি ঠিকানা দিয়ে সেখানে দেখা করতে বলল। মেয়েটি টাকা দিয়ে চলে গেল। আদিল ভেবে পায় না কি এমন কাজ যার জন্য এই অপরিচিত নারী তাকে এত টাকা দিচ্ছে। যথারীতি আদিলের মায়ের অপারেশনের ব্যবস্থা করা হয়। আদিল পরের দিন কার্ডে দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। এটা একটা অফিস, উপরে লেখা আদিল আর্ট এক্সিবিশন অর্গানাইজেশন লিমিটেড। নিজের নামে কোম্পানি থেকে আদিল অবাক হয়। একজন ছেলে এসে আদিলকে স্যার বলে সম্বোধন করে। একটি কেবিনে নিয়ে যায়। ছেলেটা বেরিয়ে যেতেই কেবিনে থাকা টেলিফোন বেজে ওঠে। আদিল রিসিভ করতে ওপাশ থেকে একটি নারী কণ্ঠস্বর ভেসে আসলো। ওয়েলকাম মিস্টার আদিল, টেবিলের উপর একটা ফাইল রাখা আছে, সেখানে যা যা লেখা আছে সেই অনুযায়ী কাজ করবেন। লাইন কেটে যায়। আদিল ফাইলটা হাতে নেয়। তাতে কাজের যাবতীয় সব কিছু লেখা আছে, সাথে একটি দলিল, এই অফিসের দলিল, তাও তার নামে। আর সেই ফাইলে লেখা প্ল্যান অনুযায়ী আদিল সব করে। তবে তার জানা নেই কেন এত কিছু। সেই আগন্তুক ব্যক্তির কথা অনুযায়ী আদিল ইনায়ের সাথে দেখা করে, ইনায়াকে কাজের অফার করে। তারপর যা যা হয়েছে সব প্ল্যান অনুযায়ী এবং ইনার স্কেচগুলোর ভিডিও ওয়েবসাইটে পাবলিশ করা সবটাই ছিল নাটকীয়। সেই অজানা নারী যেভাবে বলেছে সেভাবেই কাজ করেছে সে। প্রথমে কিছু বুঝতে না পারলেও এখন আদিল বুঝতে পারছে এই দীর্ঘ সময় ধরে চলা প্ল্যানের মূল উদ্দেশ্য ওই স্কেচগুলো। আদিল ভেবে পায় না কি এমন আছে ওই স্কেচগুলোতে। হ্যাঁ, সত্যি বলতে স্কেচগুলো মারাত্মক সুন্দর, তাই বলে এত কিছু। যেই টাকা সময় এই স্কেচের পেছনে সেই নারী নষ্ট করেছে, সে চাইলে তো সে টাকা দিয়ে নামি দামি আর্টিস্টদের দিয়ে এমন হাজারো স্কেচ বানাতে পারত। আর ইনাই বা কেন দিতে চাইছে না? আদিলের জানা নেই এইসবের উত্তর। তবে একটা কথা খুব ভালো করে বুঝে গেছে সে, আর তা হলো সেই নারীটি এই স্কেচগুলোর জন্য সবকিছু করতে পারে, আর সে এসব করতে বাধ্য। তার মায়ের জীবন বাঁচিয়েছে ওই নারী। তার কাছে আর কিছুরই গুরুত্ব রাখে না। আর সেও তো কম পাচ্ছে না। টাকা পয়সা থেকে শুরু করে আরামায়েশ দিন কাটছে তার, যা সে কল্পনাও করেনি। আদিল কুটিল হাসল। তাকে স্কেচগুলো খুঁজে বের করতে হবে। তার মনে হচ্ছে স্কেচগুলো এই বাড়িতে আছে। নতুন জায়গা, নতুন পরিবেশ, ভালোভাবে ঘুমাতে পারেনি কাকন। মাথাটা ছিনছিন করছে। নিজের শরীরের দিকে তাকাতে গত রাতে সবকিছু মনে পড়ে যায় তার। জুবাইয়ের করা আবদার, পাগলামি, ভালোবাসা একে একে কোনো এক ঘোরে হারিয়ে গিয়েছিল দুজনে। জুবাইর ঘুমাচ্ছে বাচ্চাদের মতো উপর হয়ে, ঠোঁট উল্টে ঘুমাচ্ছে সে। কাকন লজ্জা পাচ্ছে। গত রাতে সেও কেমন ভাবে নির্লজ্জ হয়ে সায় জানিয়েছিল। কাকন উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বেরিয়ে এসে দেখে জুবাইর এখনো ঘুমিয়ে আছে। তাদের বাড়িটা ফ্ল্যাট বাসার মতন,
একদম বন্দিশালা। কাকুন রুম থেকে বেরিয়ে রান্নাঘর খুঁজতে লাগলো, পেয়েও গেল। রান্নাঘরে পা রাখতেই চোখ কপাল উঠেছে কাকুনের। একই অবস্থা, রান্নাঘরে রান্না করার কোনো জিনিসপত্র নেই, শুধু একটি ফ্রাই প্যান আর একটি পাতিল। নিজের কপালে চাপড় মেরে এগিয়ে গেল ভেতরে। ভেতরে ছোট ছোট কয়েকটা কৌটো, তাতে লবণ, চিনি আর চায়ের পাতা। কাকুন দীর্ঘশ্বাস পেল। এখন সে রান্না করবে কি? এখন পুরোপুরি আলো ফুটে নিয়ে এখনো। কাকুন আবার নিজের ঘরে চলে আসলো। ঘুমন্ত জুবাইরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই শুনছেন, উঠুন বলছি, জলদি উঠুন। জুবাইর নড়ে চড়ে উল্টো কাকুনের দিকে ফিরে ঘুমু ঘুমু কাঁদছে, বলে, কি হয়েছে বউ? রাতে তো অনেক চুমু দিলাম, এখন আবার ডাকছো কেন? কাকুন বিরক্ত হয়ে জোরে ধাক্কা দেয়। এই নির্লজ্জ ছেলেকে কি করে ঠিক করবে? জুবাইর চোখ খুলে কাকুনের হাত ধরে আজকা টান দিয়ে নিজের উন্মুক্ত বুকের উপর ফেলে ছোট উল্টে বলল, এমনি সারা রাত ঘুমাতে দাওনি বউ, এখন আবার ডাকছো কেন? তুমি অনেক দুষ্ট হয়ে গেছো বউ। কাকুন ফ্রি কুচকে জুবাইরের মুখের দিকে তাকায়। কি বলে এই ছেলে? সে নাকি ঘুমাতে দেয়নি, উল্টো সেই তো তাকে। কাকুন চট করে উঠে দাঁড়ায়, জুবাইরের হাত ধরে টানতে শুরু করে। শেষমেশ জুবাইর চোখ খুলে। কাকুন কপট রাগ দেখে গম্ভীর গলায় বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসুন, 1 মিনিট যদি লেট হয়েছে তো। কাকুন আর কিছু বলতে পারে না। জুবাইর বিছানা থেকে নেমে চুপ করে কাকুনের ঠোঁটে চুমুখে মুচকি হেসেই বলে, আমার বউ বিয়ের পরে এই প্রথম আমার কাছে একটা চুমু চেয়েছে, আমি না দিয়ে পারি? আমি কখন আপনার কাছে এইসব চাইলাম? কাকুন কিং কর্তব্য বিমুটের ন্যায় প্রশ্ন করল। জুবাইরের চোখ টিপে পশ্চিমে যেতে যেতে বলল, তুমি না বললে আমি যদি নাই বুঝি তাহলে আর কিসের স্বামী হলাম বলো বউ? অসভ্য ছেলে। ততক্ষণে জুবাইর ওয়াশরুমে চলে গেছে। কাকুন আবার রান্নাঘরে চলে আসলো। চুলায় পানি বসিয়েছে, চা বানাবে। রান্নাঘর ও ফ্রিজ খুঁজে ডিম, পেঁয়াজ, মরিচ আর পাউরুটি ছাড়া আর কিছু পায়নি কাকুন। কি আর করার, আপাতত ডিম ভাজি আর পাউরুটি খেতে হবে। সেই ভেবে পেঁয়াজ মরিচ কুচি করতেই থাকে। ততক্ষণে জুবাইর ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছে। কাকুনকে রান্না করতে দেখে জুবাইর বলল, যাক, এবার ভালো ভালো রান্না খেতে পারবো। এই রুটি ভাজি খেতে খেতে রুচি হারিয়ে ফেলেছি। কাকুন নিজের কাছে মনোযোগ রেখে বিরক্তি নিয়ে বলল, কচু খেতে পারবেন? জুবাইর ধরতে পারলো না তার বউয়ের সাত সকালে এভাবে রেগে থাকার কারণ কি। রেগে আছো কেন বউ? কাকুন হাসি দিয়ে জুবাইরের দিকে তাকায়, তাতে তত চেপে বলে, কচু খাবেন? কচু বাড়িতে কি কিছু আছে যে রান্না করব? এখনই বাজারে যান। জুবাইর নিজের মাথা চুলকে বলে, আমি ওইসব বাজার করতে পারবো না, জীবনে করেছি নাকি? বিয়েও তো জীবনে করেননি, এটা কিভাবে করলেন? কাকুনের অগ্নিমূর্তি ভাব দেখে জুবাইর মনে মনে হাসে। বিয়ের পর থেকে শুরু হয়ে গেছে গিন্নিগিরি। জুবাইর আর কিছু বলার আগে কাকুন তার হাতে বাজার ব্যাগ ধরিয়ে দিয়ে স্মিত হেসে বলে, ওহে আমার স্বামী, দয়া করিয়া সদাই করিয়া লইয়া আসুন। জুবাইর বাজারে ব্যাগের দিকে তাকিয়ে মুখ ছোট্ট করে কাকুনের দিকে তাকায়। কাকুন চোখ গরম করে বলে, যান। জুবাইর আর কি করার, ব্যাগ নিয়ে চলে যেতে নিল। ফিরফির করে বলল, এই নাদান শিশুর উপর অত্যাচার করে তুমি পাপ করলে বউ। হে আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম। তো বলুন মিস্টার পিয়াস, একজন চেয়ারম্যান হয়ে নিজের বাবার খুনের কেসটা বন্ধ করে দেওয়ার কারণ কি? পিয়াজ খান পায়ের উপর পা তুলে বসে আছে। গতকালই তিনি গ্রামে ফিরেছেন। কোনো প্রমাণ পাবেন না অফিসার, শুধু শুধু দৌড়াচ্ছেন। এইসব মানুষের কাজ বলে মনে হয় না আপনার? তেজওয়ান মৃদু হাসে। তাহলে কি কোনো আত্মার কাজ? আমি ওসব বিশ্বাস করি না। পিয়াজ খান ছোট্ট করে শ্বাস ফেলে। সেটা আপনার বিষয়, আমি চাই না আমার পরিবারে কোনো ক্ষতি হোক। আপনার বাবা তো নানা রকম অবৈধ কাজের সাথে জড়িয়ে ছিলেন, তা নিশ্চয়ই জানেন। পিয়াজ মাথা নাড়ল। হ্যাঁ শুনেছি, কেস চলাকালীন সময়ে সব জানতে পারি। ঠিক আছে অফিসার, আমি আসি, আমার অনেক কাজ আছে। পিয়াজ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তেজওয়ানের সাথে করমর্দন করে সে চলে গেছে। কেসের আগামাথা কিছুই খুঁজে পাচ্ছে না তেজওয়ান। সত্যি কি সব আত্মার? না, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? এবার কি করব স্যার? কি বিয়ে? তেজওয়ানের কথা আফিফ ভরকে যায়। সে কি ঠিক শুনল তো? বলেন স্যার? তোমার বিয়ে দেবো, চলো। তেজওয়ান অফিস থেকে বেরিয়ে গেল। আফিফ তেজওয়ানের কথা মেলাতে পারলো না। এই লোকটা তার বিয়ের কথা বললো কেন? চারিদিকে
যেদিকে চোখ যায় শুধু জঙ্গল। মেয়েটার ডিটেকটিভ হাতে নিয়ে এপাশ ওপাশ পর্যবেক্ষণ করছে প্রিয়া সহ তার টিমের বাকি সকলে। কালকে তাদের ক্যাম্পিং শেষ, আজকে শেষবারের মতন কাজে নেমেছে সবাই। এই 7 দিনে প্রয়ত তাত্ত্বিক বিভিন্ন নিদর্শন খুঁজে পেয়েছে তারা। এইসব বিদেশি ডিলারদের হাতে দিলে কোটি কোটি টাকা। ফোনের রিং বেজড়তে প্রিয়া কাজ রেখে পকেট থেকে ফোন বের করে অফিসের কল ভাবলো একবার তেজওয়ানকে ফোন করা যায়। পর মুহূর্তে ফিচেল হেসে পিটপিট করলো, ফোন না, সামনাসামনি দেখা করবো জান, সারপ্রাইজ। জমিদার বাড়ির প্রাণ কেন্দ্র ছিল কাকন, আজ সেই কাকন নেই। সব দিক খেয়াল রেখেছে মেয়েটা। এখন মেয়েটা কত দূরে? দীর্ঘশ্বাস ফেলে সুমি। ইনায়া তো তার সাথে কথাই বলতে চায় না। কেন জানো কেন এই মেয়েটা এমন? ফারুক এখন ধরে ধরে হাঁটতে পারে, তবে আরো কিছু দিন জুবাইর থাকলে ভালোই হতো। কি আর করার? ওইদিকে বকুল বিকেলকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কেন যে এত কান্না করছে কে জানে। মাজেদা বকুলের থেকে বিকেলকে নিয়ে হুজুরের কাছে চলে গেল। বকুল বিছানায় বসে কাপড় ভাঁজ করছে। এখন কিছুই ভালো লাগে না বকুলের। অশান্তি কাজ করে একটা। কি করবে ভেবে না পেয়ে বসার ঘরে আসে। লতা একা একাই রুটি বানাচ্ছে। বকুল ভাবলো সে কি সাহায্য করবে, সেই ভেবে রান্নাঘরের দিকে যেতে নাই। এমন সময় ওপর থেকে ইনায়াকে নিচে নামতে দেখে। তার পরনে তখন কালো জ্যাকেট আর কালো লেদার প্যান্ট। কোথায় যাচ্ছ ইনায়া? ইনায়া পা থামিয়ে বকুলের দিকে তাকায়, স্বাভাবিক স্বরে বলল, কোরিয়ার সার্ভিস থেকে কল এসেছিল, আমার জন্য নাকি পার্সেল এসেছে, আমি নিয়ে আসছি। বলে হনহনিয়ে বেরিয়ে গেল ইনায়া। বকুল সেদিকে তাকিয়ে রইল। তার সমবয়সী, তবে দুজনের জীবনই ভিন্ন সুতোয় গাঁথা। বকুল চলে গেল রান্নাঘরে। জাকির আর জাইনকে চা দিয়ে নাস্তা সাজাচ্ছে কাকন। জাইন সাহায্য করতে চাইলো, কাকন না করে দিয়েছে। এরই মাঝে হাতে বাজারে ব্যাগ হাতে নিয়ে হাজির হয় জুবাইর। কাকন নাস্তাগুলো টেবিলে রেখে জুবাইরের কাছে যায়। কি কি এনেছেন? জুবাইর হাসি মুখ করে বলল, আলু, চাল, ডাল, মশলা সব লিস্ট অনুযায়ী এনেছি। কাকন কিছু না বলে ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায়। পেছন পেছন জুবাইরও যায়। তা দেখে জাকির হাসে। জুবাইরকে আসতে দেখে কাকন বলে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন। কাকন ব্যাগ থেকে সব বের করলো। না, সব ঠিকঠাকই আছে। জুবাইর পকেট থেকে কিছু একটা বের করে কাকনের দিকে বাড়িয়ে দিল। কি এটা? কাকন হাতে নিল কাগজে মোড়ানো জিনিস। কাগজটা খুলে দেখলো সেখানে শুটকি মাছ। কাকন নাক ছিটকে জুবাইরের দিকে তাকালো। এসব কি? জুবাইর পানি পান করতে বলে, তোমার পরে আমার প্রিয় খাবার। কি? এই শুটকি মাছ আমার থেকে দূরে সরান, এর গন্ধ আমি সহ্য করতে পারি না। এই বলে কাগজটা জুবাইরের হাতে ধরিয়ে দিল। জুবাইর ফ্রিকোজকে বলে, আমার পছন্দের জিনিসটা তুমি আমাকে খাওয়াবে না? এখন চোখ মুখ কুচকে বলল, আমি পারবো না, আপনি যান এখান থেকে। জুবাইর শুটকি মাছ সাইডে রেখে কাকনের মুখোমুখি দাঁড়ালো। কাকনের কোমর ধরে তার কাছাকাছি নিয়ে আসলো। হাসকি সিঁড়ি বলা, হয় শুটকি না হয় তোমার ঠোঁট, বলো কোনটা? মানে আপনি আমার ঠোঁটের সাথে শুটকির তুলনা করছেন? জুবাইর বাচ্চাদের মতো চুট উল্টে বলল, না বউ, যেন তেন শুটকি না, ইলিশের শুটকি, অনেক দামি শুটকি। তোমার ঠোঁটের কাছে এই দামি শুটকিও হার মেনে যাবে। কাকনের মেজাজ খারাপ হলো। প্রথমে লবণের সাথে তুলনা, এখন আবার শুটকি। ভবিষ্যতে না জানি কিসের সাথে তুলনা দিয়ে বসে। আসলে মাথায় সমস্যা। সাফি, এই সাফি। বাবা ডাক শুনে দীর্ঘশ্বাস ফেলে জুবাইর যুক্তি নিয়ে পিটপিট করলো, এই বাবাগুলো না বউকে আদর করতে আসলি ডাকাডাকি শুরু। আসছি আমি। শেষ কথাটা জোরেই করি বলল। জুবাইর এমন প্রতিক্রিয়া দেখে কাকন ঠোঁট টিপে হাসে। জুবাইর চলে যায় রান্নাঘর থেকে। ছিচি পোকার ডাক নিস্তব্ধ নিরিবিলি চারদিক। টিপ টিপ করে চোখ খুলে ইনায়া। মোমবাতি নিভু নিভু আলোতে সবকিছু অস্পষ্ট ভাসছে চোখের সামনে। মাথা ধরে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। না, এটা তো তার রুম নয়। তাহলে কার? মোমবাতির মৃদু আলো অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ছোটে সিগারেট চেপে বারবার ধোয়া ওড়াচ্ছে কেউ একজন। স্পষ্ট বুঝতে পারছে না কে সে। এমনিতেই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, উপর সিগারেটের ধোয়া না পেরে কাশি শুরু হলো ইনায়ার। কানে ভেসে আসলো গম্ভীর গলা স্বর, ঠিক আছে সোনা। আওয়াজটা পরিচিত মনে হলো। এই মুহূর্তে ধরতে পারছে না ইনায়ার। মনে হচ্ছে
এই বুঝি মাথার রগগুলো ছিঁড়েই যাবে। আস্তে আস্তে সিগারেটের ধোঁয়া মিলিয়ে গেছে। ইনা আবার চোখ খুলো না, এখনো কিছু দেখতে পাচ্ছে না। আবারও ভেসে আসলো সেই কণ্ঠস্বর। অর্কিড। দপ করে সামনে তাকালো ইনায়া। মোমবাতির মৃদু সোনালি আলোতে তেজওয়ানের দুশ্চিন্তাগ্রস্ত মুখোদয়ের ধীরে ধীরে স্পষ্ট হলো। ইনায়ার গলা দিয়ে এখনো শব্দ বের হচ্ছে না। থেমে থেমে বলল, আমি কোথায়? তেজওয়ান ইনায়াকে পাজা খুলে তুলে নিল। ইনায়ার কপালে ছুট ছুঁয়ে দিয়ে সামনের দিকে হাঁটা তুলল। ইনায়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু বলতে বা করতে পারল না। তার শরীরে সেই শক্তিটুকু নেই। অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে চলছে তেজওয়ান। শুধু জুতোর খটখট শব্দ কানে বাজছে ইনায়ার। ইনায়া তার গলার কাছে ভেজা ভেজা অনুভব করলো, চমকে উঠলো খানিকটা। হাত দিয়ে গলার কাছে স্পর্শ করতে তরল জাতীয় পদার্থ হাতে চলে আসলো। অন্ধকারের জিনিসটা কি তা বুঝতে পারলো না। অবশেষে আলোর দেখা মিলল। আবার চোখ বুলালো চারিদিকে। এটা কার বাড়ি? তেজওয়ান সিঁড়ি বেয়ে নিচে নামলো। বাড়ির বাইরে বেরিয়ে ইনায়াকে গাড়িতে বসিয়ে দিল। তেজওয়ানও বসলো। ইনা অবাক হলো, কারণ এখন রাত। রাত বলে ভুল হবে, গভীর রাত। আশেপাশে শুনশান নীরবতা, গাছ ছমছমে পরিবেশ। মনে করার চেষ্টা করতে লাগলো প্রথম থেকে সে তো বাড়ি থেকে সকালে বের হয়েছিল, তারপর পৌরসভার সামনে পার্সেল রিসিভ করলো। তারপর কি হলো কিছুই মনে পড়ছে না। ইনায়ার মাথা ব্যথা করছে, বেশি চাপ দিয়ে ফেলেছে মাথায়। সে এখানে কেন, আর এই জায়গাটা বা কোথায়? প্রশ্নের উত্তর খোঁজাখুঁজির জন্য ড্রাইভিং এর সিটে বসা তেজওয়ানের দিকে তাকালো। গাড়িতে থাকা মৃদু আলোতে তেজওয়ানকে দেখে হাতকি উঠল। নিজের হাত দুটো আপনা আপনি নিজের মুখে চলে এসেছে। তেজওয়ানের পরনে থাকা শুভ্র শার্টে রক্ত লাল হয়ে আছে, কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে। হাতে গভীর ক্ষত, সেখান থেকে এখনো চপচপ করে রক্ত পড়ছে। ইনার চোখ দুটো কপালে ওঠার উপক্রম। কি হয়েছে এত সময়? আপনার হাতের কথা বলো না অর্কিড। ইনা অবাক হয়ে তেজওয়ানের হাত আর রক্তে ভেজা শার্টের দিকে তাকিয়ে আছে। মনে করার চেষ্টা করলো কি হয়েছে এতটা সময়। ঘন্টাখানেক বাদে তেজওয়ান গাড়ি থামালো। ইনা শান্ত চোখে তার দিকেই তাকালো। তেজওয়ান ইনায়াকে রেখে গাড়ি থেকে নেমে পড়লো। মিনিট 10 পরে হাতে দুটো প্যাকেট নিয়ে ফিরে আসলো। একটি প্যাকেট ইনার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ইনার প্যাকেটটা খুলে দেখলো না, রেখে দিল। গাড়ির সাইড ডয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলো। তেজওয়ান গাড়ির স্টিয়ারিং স্পর্শ করার আগে ইনায়া খপ করে তার হাত ধরে ফেলে। আপাতত তেজওয়ানের হাতের রক্ত পড়া থামাতে হবে, বাকিটা পরে কোনোভাবে জেনেই নিবে। তেজওয়ানের হাত নিয়ে রাখে নিজের পায়ের উপর। তেজওয়ান কিছু বলছে না, নির্লিপ্ত ও নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ইনার দিকে। ইনায়া মাথা নিচু করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল। যাক, এতটা গভীর ক্ষত হয়নি, সেলাই পড়বে না। যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিল তেজওয়ানকে। তেজওয়ান আর কোনো কথা বলল না। ইনায়া জানলার দিকে ফিরে বসলো। কিছু তো মনে পড়ুক, তাও পড়ছে না। মাথা ঘুরিয়ে তেজওয়ানের দিকে তাকাতেই আবার সাথে সাথে মাথা ঘুরিয়ে নেয়, মনে মনেই আওড়ায়, বেশরম। তেজওয়ান তার শার্ট খুলে ফেলে। প্যাকেট থেকে নতুন একটি গেঞ্জি বের করে পরে নেয়। সাইড থেকে একটি কাগজ বের করে ইনার দিকে এগিয়ে দিল। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, পড়ে নাও। ইনা কিছু না বলে কাগজটা হাতে নিল। ফ্রিকুচকে পড়তে লাগলো, এটা কিসের কাগজ? এটা রেজিস্ট্রি পেপার। ইনা অবাক হয়ে তেজওয়ানের দিকে তাকালো। এসব কি? যা দেখছো তাই। তেজওয়ানের সোজা সাপটা উত্তর। ইনা হতবাক হয়ে কাগজটার দিকে তাকিয়ে আছে। এখানে তার সাইন কি করে আসলো? এখানে আমার সাইন কি করে আসলো? কি হচ্ছে এসব? ইনা চেঁচিয়ে উঠলো। তেজওয়ান চোখ বন্ধ রেখে বলল, তুমি করেছো, এখন তুমি আমার আইনত স্ত্রী। ইনা ক্ষিপ্ত হয়ে তেজওয়ানের কলার চেপে ধরে, তবে কিছু বলার আগে তেজওয়ান চোখ করে ইনাকে হাঁচকা টানে কাছে এনে ফিসফিস করে বলল, তুমি নিজে জানো না তুমি কোন ট্র্যাপে পড়ে গেছো। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শোনো, যখন সেটা হয় আমার প্রাণ ভ্রমরা। ইনা এক ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। কেন এমন করছেন? কি চান আপনি? বলুন আমাকে কি চান? তেজওয়ান আবারও গাড়ির স্টার্ট দেয়। গম্ভীর গলা পিড়পিড় করে বলে, কয়েকটা দিন অপেক্ষা করো, সবকিছু হিসেব মিটিয়ে দেবো আমি। আমার জানের উপর নজর দেওয়ার সাহস দেখিয়েছে, আমি হয়তো সহজে ছেড়ে দেব। ইনার সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই পেপারে
সে সাইন করলো কবে? উফ, মাথা কাজ করছে না তার। তেজওয়ান ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই বলল, সব জানতে পারবে। নিজের অজান্তে কোন চালে জড়িয়ে গেছে তুমি নিজেও জানো না। সব কিছু ছাড়ুন, এই পেপারে আমার সাইন আসলো কি করে সেটা বলুন। তেজওয়ান বাঁকা হাসল। সেটা তুমি মনে করো শোনো। ভোরের স্নিগ্ধতা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তেজওয়ানের গাড়ি। পাশের সিটে বসে ঘুমাচ্ছে ইনায়া। তার ঘুমন্ত মুখোদয়ের দিকে তাকিয়ে আছে তেজওয়ান। বাড়িতে এসেছে ঘন্টাখানেক আগে। ইনায়া ঘুমিয়েছে বলে তেজওয়ান ডাকেনি তাকে। তার অর্কিড ঘুমাচ্ছে, সে কিনা বিরক্ত করবে? তেজওয়ান জানে জমিদার বাড়িতে ইনায়াকে নিয়ে কারো কোনো চিন্তা নেই, না থাকাটাই স্বাভাবিক। প্রায় ইনায়া না বলেই ঢাকায় চলে যেত। এটা নতুন কিছু না। কেটে যায় আরো 1 ঘন্টা। ইনায়ার ঘুম ভাঙে, চোখ খুলেই দেখে সে জমিদার বাড়ির সামনে। আশেপাশে না তাকিয়ে ইনায়া গাড়ি থেকে নেমে পড়ে। ইনায়া নামতেই তেজওয়ান নেমে পড়ে। ইনায়া দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। তেজওয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। সরি অর্কিড, আই এম সো সরি। তেজওয়ান আবারও গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠতেই তেজওয়ানের মুখোদয়ের এক্সপ্রেশন পাল্টে যায়। চোয়াল শক্ত হয়, চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। ঘাড় কাত করে তৎ চেপে কিছু একটা বিড়বিড় করে। মোবাইলে কারো একটা নাম্বার ডায়াল করে। রিসিভ হতেই তেজওয়ান পিছল হেসে স্বাভাবিকভাবেই বলে, যেখানে আছো সেখানে থাকো, আমি আসছি। তোমার জন্য উপহার আছে, অনেক বড় একটি উপহার। তেজওয়ানের মাথা ঘুরিয়ে তাকায় একটি ক্যানভাসের দিকে। শব্দ করে হাসে তেজওয়ান, পিরপির করে বলে, সারপ্রাইজ। আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে চলেছে, আমি আসছি। তেজওয়ান গাড়ি স্টার্ট দিল। মুহূর্তের মাঝেই দৃষ্টি সীমানা পেরিয়ে চলে গেল তেজওয়ান। বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই বাড়িতে। সেই নিয়ে ইনার কিছু যায়ও আসে না। নিজের রুমে এসে বিছানায় বসলো, মাথা কাজ করছে না তার। আজ হঠাৎ করে তার ভয় কাজ করছে। কি হয়েছে গতকাল? আচ্ছা, তার ফোনটাই বা কোথায়? ফোনটা প্যান্টের পকেটে হাতে বের করলো। সকাল 8টার উপরে। এমন সময় ফেসবুক থেকে একটি নোটিফিকেশন আসে ইনায়ের কাছে। ইনায়া নোটিফিকেশন চেক করে। আকস্মিক এমন একটা জিনিস দেখবে ভাবতে পারেনি ইনায়া। আপনা মুখ হাঁ হয়ে যায়। বসা থেকে দাঁড়িয়ে যায় ইনায়া। ইনায়ার এক বান্ধবী তাকে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে একটি নিউজ দেখানো হচ্ছে। নিউজটা হচ্ছে মার্ডার নিয়ে, আর ভিকটিম স্বয়ং আদিল। ইনার গলা শুকিয়ে আসে। ভিডিওটা দ্রুত বন্ধ করে ফেলে। কি জঘন্যভাবে খুন করা হয়েছে আদিলকে ভাবতে শরীর রি রি করে উঠছে। 2 হাত কেটে ছোট ছোট টুকরো করা, পুরো শরীরের চামড়া উঠানো, চোখ না আর ভাবতে পারছে না কি করলো এসব। আদিলকে কে আর কেউ খুন করবে কেন? হুট করে মাথায় আসে তেজওয়ানের কথা। তার শরীরে তো রক্ত, না সে কেন মারবে? ওই ইনেয়া, তোর বিয়ে কোথায়? মেসেজটা পড়তেই মনে পড়ে কাফির কথা। শুধু কাফি না, পুরো পরিবারের কথা। মানুষগুলো কোথায়? ইনা কি করবে বুঝতে না পেরে দ্রুত কাকনের ফোনে ডায়াল করে। 1 বার 2 বার 3 বারের বেলায় ফোন রিসিভ হয় কাকনে। ইনা অস্থির কণ্ঠস্বরে জিজ্ঞেস করে, দাদা দাদু কোথায়? আর বাড়ির বাকিরা সবাই? কাকন ইনাকে এভাবে অস্থিরতা দেখে অবাক হয়। শান্ত হ, কোথায় তুই? তোকে কল করলে পাই না তোকে। কাকনের কথা ইনার মেসেজ বিগড়ে যায়। রেগে উত্তেজিত হয়ে বলল, বাড়ির সবাই কোথায়? সবাই আমাদের বাড়ি, মানে জুবাইরদের বাড়িতে আছে। ইনা স্বস্তি নিঃশ্বাস ফেলে কাকন আবার বলে, তুই কোথায়? ইনা চোখ বন্ধ করে ছোট্ট করে উত্তর দেয়, জমিদার বাড়িতে। তুই না ঢাকা চলে এসেছিলি? সে যাই হোক, আসলে গতকাল পলাশ মারামারি করেছিল গ্রামের বকাটের ছেলেদের সাথে। সে কি অবস্থা, হাত পা ভেঙে গেছে। এখন আমাদের বাড়ির কাছে এক হাসপাতালে ভর্তি। ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বললে আমার শ্বশুর বাবা সবাইকে এ বাড়িতে আসার জন্য বলে। কালকে বিকেলে সবাই এসেছে, মানে দাদি, দাদু আর লতা, রহমত কাকা, মাজেদা খালা আর বকুলদের নিয়ে বকুলের নানা বাড়ি গিয়েছে। একাই সব কথা বলছে কাকন। ইনা কল কেটে বিছানায় ছুঁড়ে মারল। আবারও মাথা ব্যথা করছে। কোনো রকম উঠে ড্রেসিং টেবিলের সামনে গেল। ড্রয়ার খুলে মাথা ব্যথার ওষুধ বের করে খেয়ে নিল। শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে। সাথে আদিলের খুন হওয়ার ঘটনাটি শুনে অস্থিরতা বেড়ে গেছে ইনায়ার। বিছানায় গিয়ে শুতে
ঘুম এসে ভর করলো তার চোখে। এটা কি ঘুম নাকি জ্ঞান হারানো? হাসপাতালের কেবিনে মরার মতো পড়ে আছে পলাশ। না পারছে উঠতে, না পারছে হাত নাড়ি কিছু করতে। নিজেকে এখন জীবন্ত কাঠের পুতুল মনে হচ্ছে। বিরক্তি নিয়ে বারবার নার্সের দিকে তাকাচ্ছে। একটু বসতে দিলে কি হবে এমন? নার্স মেয়েটা বসে বসে নিজের মতো ফোন টিপছে। সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করে কাকন আর জুবায়ের। তাদেরকে দেখে পলাশ যেন জোর ফিরে পেল। আপা, এই চুপ, নড়াচড়া করছো কেন ছেলে? নার্সের ধমককে আবার চুপ হয়ে গেল পলাশ। কি কুক্ষণেই না ঝামেলা করতে গিয়েছিল, করবেই বা না কেন? তার বিনির নামে কেউ বাজে কথা বলবে, সে বসে থাকবে? কখনোই না। আমার তো ভালোই লাগছে। সারা রাত 6 মাসের আগে বিছানার থেকে উঠতে পারবো না। মনে মনে এই কথাটি ভেবে খুশি খুশি অনুভব হয় পলাশের। শালাবাবু কি এত ভাবো? একে তো মারামারি করে হাসপাতালে ভর্তি, তোমার জন্য এখন আমার বউটা আমাকে পাত্তা দেয় না। জুবাইয়ের কথা শুনে কাকন চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে তাকায়। জুবাইয়ের মুখ ভেঙিয়ে পলাশের কাছে গিয়ে বসলো। পলাশ হাসছে। পলাশকে হাসতে দেখে জুবাইর বলে, হাসতেছো তো? একবার বিয়ে করো, তারপর না বুঝবা কি যন্ত্রণা। পলাশ শব্দ করে হেসে উঠে। কাকন পেছন থেকে বলে, এই চুপ করবেন আপনি? পলাশ খাবার এনেছি, খেয়ে ওষুধ খা। পলাশ কাকন আর জুবাইর হাতের দিকে তাকায়। খাবারের টিকিটাও দেখতে পাচ্ছে না। কাকন জুবাইরের হাত ধরে ট্রেনে দাঁড় করায়। নার্স ততক্ষণে চলে গেছে। খাবার কই? কাকন উত্তর দেয় না। জুবাইরকে নিয়ে চলে যায়। যেতে যেতে বলে, পাঠিয়ে দিয়েছি। কাকনটা চলে যেতে হাতে খাবারের বক্স নিয়ে ভেতরে আসে লতা। লতাকে দেখে পলাশ অবাক হয়। বিশ্বাস করতে পারছে না সত্যি লতা এসেছে। লতা গম্ভীর মুখে পলাশের সামনে এসে বসে। বিনা বাক্যে খাবার বের করে পলাশের মুখের সামনে ধরে। পলাশও চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হতে লতা উঠে চলে যেতে নিলে পলাশ পেছন থেকে বলে উঠে, এবারের মতো মাফ করে দে, এই কসম আর কখনো মারামারি করব না। লতা পেছনে তাকায়। পলাশ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। লতা নিজের কান্না লুকিয়ে কঠিন সুরে বলে, থাক, অভ্যাস হয়ে গেছে, আর কথা দিতে হবে না। তুমি মরলে আমার কি কিছুই না, আরো বেশি বেশি মারামারি করো। লতা বেরিয়ে যেতে নেয়। ভেবে বলছিস তো? আমি কিন্তু সত্যি। লতা এবার ঘুরে দাঁড়ায়। চোখ ছলছল করছে তার। অভিমানী স্বরে বলে, তুমি আমাকে ভালোবাসো না। লতা আর থামে না, বেরিয়ে যায়। পলাশ চোখ টিপে হাসে, মনে মনে পিড়পিড় করে, খুব বেশি ভালোবাসি রে পাগলি, খুব বেশি। গ্রাম পেরিয়ে মোটামুটি শহরে এলাকা। ছোট্ট একটি ক্যাফের সামনে গাড়ি থামায় তেজওয়ান। বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয়া দ্রুত গাড়িতে উঠে বসে। প্রিয়া এখনো বিশ্বাস করতে পারছে না তেজওয়ান তাকে আসতে বলেছে, তাকে উপহার দিবে। হাসি হাসি মুখ নিয়ে বসে প্রিয়া। প্রিয়াকে দেখে তেজওয়ান মৃদু হাসে। আর ইউ ফাইন? তেজওয়ানের প্রশ্নে প্রিয়া মুচকি হেসে উত্তর দেয়, তুমি যেখানে আমাকে ডেকেছো আমি ভালো না থেকে পারি। আমি জানতাম তুমি একদিন না একদিন আমার ভালোবাসাটা বুঝবে। তেজওয়ান স্মিত হাসে। তা তো অবশ্যই। আমি ছাড়া আর কে বুঝবে তোমাকে? সে যাই হোক, তোমার জন্য কি উপহার এনেছি দেখতে চাও না? প্রিয়া সোজা হয়ে বসে কৌতূহল নিয়ে বলে, তুমি আমার জন্য উপহার এনেছো? তেজওয়ান কিছু বলল না। ফিচেল হেসে পেছনের সিট থেকে চকচকে কাগজ দিয়ে মোড়ানো ক্যানভাসটা প্রিয়ার হাতে দেয়। প্রিয়া অবাক হয়। এটা কি কি? খুলে দেখো। প্রিয়ার কাগজটা খুলে ফেললো। ভেতরে একটা সাদা ক্যানভাস। এটা তো খালি। তেজওয়ান গাড়ি স্টার্ট দিল। এটাই আমার উপহার, এবার সাইজটা দেওয়া যাক। তেজওয়ানের ঠোঁটে বাঁকা হাসি। প্রিয়া কিছু বুঝতে পারলো না। প্রিয়ার গলা শুকিয়ে আসছে। তেজওয়ান খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। ধীরে চালাও তেজওয়ান, আমার ভয় করছে। তেজওয়ান কিছু একটা বিড়বিড় করছিল। প্রিয়ার কথা শুনে তেজওয়ান তার দিকে তাকিয়ে মুচকি হাসে। গতি কম হলে তো পৌঁছাতে দেরি হবে, তোমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো। সময়টা বিকেল। ইনায়ের জ্ঞান ফিরে। ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে তার। মাথা ভার হয়ে আসছে। বিছানা থেকে নেমে চোখে মুখে পানি দিয়ে আবার নিজের রুমে আসে। খিদে পেয়েছে প্রচুর। মনে মনে ভাবে রান্নাঘরে গিয়ে দেখে আসুক কিছু পায় কিনা। তবে তার আগে হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করে তেজওয়ান। ঘামে ভিজে আছে তার শরীর। ইনায়াকে উঠে যেতে দেখে তেজওয়ান মৃদু হাসে। উঠে গেছে অর্কিড, এই নাও খেয়ে নাও। তেজওয়ানকে দেখে ইনায়ার
মনে পড়েছে আদিলের খুনের কথা। আর কি এমন হয়েছিল গত রাতে? ইনা তেজওয়ানের মুখোমুখি দাঁড়ায়। গতকাল কি হয়েছে আমার সাথে? আদিলকে কে খুন করেছে? তেজওয়ান বিরক্তির নিঃশ্বাস ফেলে খাবারটি টি টেবিলে রেখে পাশে বসে পড়ে। ইনা ফ্রিকুচকে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করে। তেজওয়ান ইনার কথাকে পাত্তা না দিয়ে বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। আমি তোমার জন্য কষ্ট করে রান্না করেছি বলে কথা। ইনা বিগড়ে যাওয়া মস্তিষ্ক আরো খারাপ হলো। টেবিলের উপরে থাকা ফল কাটা ছুরিটা উঠিয়ে তেজওয়ানের সামনে দাঁড়ালো। তেজওয়ানের গলায় ছুরিতে দাঁতে দাঁত চেপে বলল, উত্তর দিন, না হলে এখানেই কেটে কুচি কুচি করে ফেলবো। তেজওয়ান ঠোঁট টিপে হাসে। এখন আমাদের বাসরটাই হলো না অর্কিড, তার আগে বেঁধে বলতে চাইছ? এটা কিন্তু ঠিক না শোনা। ইনার এসব ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। ছুরিটা চেপে ধরে গলায়। এতে তেজওয়ানের গলার খানিকটা অংশ কেটে রক্ত পড়তে থাকে। তবুও তেজওয়ান হাসছে যেন কিছুই হয়নি। উফ, আমি আমার উত্তর চাই মিস্টার খন্দকার। তেজওয়ান নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। ওকে বসো, দেখাচ্ছি। দেখাচ্ছি মানে? ইনার প্রশ্নে তেজওয়ানের চেহারার প্রতিক্রিয়ায় বদলে যায়। গম্ভীরতা এনে বলে, আগে বসো তারপর। তেজওয়ানের কথা মতো ইনা সামনে চেয়ারে বসলো। তেজওয়ান নিজের ফোনটা বের করে একটা ভিডিও চালু করে ইনার সামনে তোলো। ভিডিওতে দেখা যাচ্ছে কালো হুডি পরা একজন ব্যক্তি একটি ছেলেকে চেয়ারে বেঁধে রেখেছে। লোকটি চিৎকার করছে, তবে সামনে থাকা ব্যক্তিটি লোকটি শরীর থেকে চামড়া উঠিয়ে নিচ্ছে। একে একে লোকটির জীবন্ত অবস্থায় তার শরীরে আঘাত করে সেখানে লবণ লাগাচ্ছে। বুক বরাবর লম্বা করে ছুরি টেনে ইনা ভিডিও বন্ধ করে দিল। এসব কি? তেজওয়ান প্লেট থেকে কাটা চামচ দিয়ে ফলের টুকরো নিজের মুখে নিয়ে খেতে খেতে বলল, খুন। ইনা বসা থেকে দাঁড়িয়ে গেল। এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এসব আমাকে কেন দেখাচ্ছেন? তেজওয়ান খেতে খেতেই বলল, তুমি তো গতকাল কি হয়েছিল জানতে চাইলে, তাই দেখালাম। মানে? তেজওয়ান খাওয়া থামিয়ে ইনার দিকে তাকে বাঁকা হাসলো। মানে গতকাল আদিলকে তুমি নিয়ে ছাদে খুন করেছ। কি মাথা খারাপ নাকি আপনার? ইনাকে উত্তেজিত হতে দেখে তেজওয়ান উঠে দাঁড়ালো। রিল্যাক্স শোনা। ইনা রেগে যায়। একদম আজে বাজে কথা বলবেন না। আমি কেন আদিলকে মারতে যাব? কারণ আদিল তোমাকে কিডন্যাপ করেছিল। ইনা চমকায়। আদিল তাকে কিডন্যাপ করেছিল কেন? ইনা স্বাভাবিক দৃষ্টিতে তেজওয়ানের দিকে তাকে ফিচেল হাসল। তারপর আপনি আমাকে কোথায় পেলেন? আমার খোঁজ কি করে পেলেন? আমি আপনার সাথে কি করে এলাম? ইনার প্রশ্নে পায়ের উপর পা তুলে বসে তেজওয়ান। মেয়েটা প্রচুর চতুর। আমার ওয়াইফের খেয়াল যদি আমি নাই রাখতে পারি তাহলে কি করে হয় বলো? ইনা কট কট চোখে তেজওয়ানের দিকেই তাকায়। আদিলকে আমি মারিনি, এটা আপনি ভালো করেই জানেন। কারণ গতকাল কি হয়েছে তা আপনার থেকে ভালো কেউ জানে না। আর আদিলকে যেই মারুক না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু এই মুহূর্তে গতকালকের সম্পূর্ণ ঘটনা যদি আপনি না বলেন, আমি আপনাকে এখানেই খুন করব। আই সোয়ার। তেজওয়ানও হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে, আদিল তোমার করে কিছু স্কেচ নিতে চেয়েছিল, সেগুলোর দাম প্রায় কোটি কোটি টাকা। সেগুলোর জন্যই সে তোমাকে কিডন্যাপ করেছিল। আর আমার এই আদিলকে আগে থেকে সুবিধা লাগেনি, তাই তোমার ফোনের লোকেশন আমি কালেক্ট করে রেখেছিলাম। তারপর বাড়ি এসে জানতে পারি তুমি নেই। তারপর আর কি, ফোনের লোকেশন অনুযায়ী সেখানে গিয়ে দেখি তুমি আদিলকে খুন করছো। আমি ভাবলাম ভিডিও করে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। তারপর আর কি করলাম ভিডিও। তোমাকে থামাতে গেলে তুমি আমাকে আঘাত করো, এরপর তুমি জ্ঞান হারাও। যতই হোক ইউ আর মাই ওয়াইফ, তাই সরাসরি পুলিশ স্টেশনে না গিয়ে এখানে নিয়ে এসেছে। তেজওয়ানের কথায় ইনা ফিচেল হাসে। প্রথম কথাগুলো ঠিকঠাক ছিল, তবে শেষের কথাগুলো খাপছাড়া। আর ভিডিওটা গতকালকের নয়, এটা গত বছরের 19শে মার্চের ভিডিও। লোকটা আদিল নয়, একটা পতিতা পল্লীর মাথা ভুবন মল্লিক। ইনার কথায় তেজওয়ান চোখ খুলে সামনের দিকেই তাকায়। কিছুটা অবাক হয়েছে বোধ হয়। তেজওয়ানকে অবাক হতে দেখে ইনা আবার হাসে। অবাক হচ্ছেন বুঝি? ভাবছেন এই মেয়ে এত সহজে সত্যি বলে দিচ্ছে কেন? তেজওয়ান সোজা হয়ে বসে। তার মানে স্বীকার করছো তুমি সেই সিরিয়াল কিলার? কেন নয়, স্বীকার না করার মতো তো কিছু না। তেজওয়ান সত্যি ভাবতে পারেনি ইনা এভাবে স্বীকার করবে। সে সত্যি বিস্মিত হয়েছে।
সে যাই হোক, এত প্ল্যান না করে সরাসরি জিজ্ঞেস করলেই পারতেন, শুধু শুধু সময় নষ্ট করলেন। তেজন শান্ত দৃষ্টিতে ইনায়ার মুখের দিকে তাকিয়ে আছে, মাথা নাড়িয়ে নিজে নিজে বিড়বিড় করে। সরি অর্কিড, তবে শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইনায়া নিচ থেকে উঠে দাঁড়িয়ে তেজনের কাছেই আসে। জেলে ভরার আগে গতকালকের ঘটনাটা বলুন তো সত্যি করে। কোনো প্রশ্নের উত্তর না জেনে মরতে চাই না। তেজন ইনায়ার দিকে তাকিয়ে বলে। জিজ্ঞেস করবে না আমি কি করে জানলাম? ইনা শব্দ করে হাসে। আমি ধরা না দিলে আমাকে ধরা অসম্ভব ছিল মিস্টার খন্দকার। তেজন উঠে দাঁড়ালো, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? ইনা তেজনের কপালে টোকা দিয়ে বলে, ভিডিওটা আমি আপনাকে পাঠিয়েছিলাম। তেজন স্বাভাবিক দৃষ্টিতে ইনার দিকে তাকিয়ে থাকলেও সে সত্যি অবাক হয়। ইনা তেজনের আরেকটু কাছে গিয়ে গলার কেটে যাওয়া অংশে ঠোঁট ছোঁয়ায়, আস্তে করে তেজনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, টিট ফর ট্যাট। আপনি যেমন আমিও তেমন। কি ভেবেছেন সবকিছু আমার অজানা? বোকা ছেলে, আই নো এভরিথিং। ইনা আবারও দূরে সরে দাঁড়ালো, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, অফিসার আমাকে পুলিশে দেবেন না? তেজন কিছু সময় তাকিয়ে থেকে ফিচের হাসে। ইনা শব্দ করে হাসে। তেজন হ্যান্ডকাফ পরিয়ে দিল ইনার হাতে। ইনা মুচকি হেসে পড়ল, চোর পুলিশের প্রেম? তেজন বাঁকা হেসে বলল, ইটস ডিফারেন্ট। তেজন ইনায়াকে নিয়ে চলে গেল গন্তব্য পুলিশ স্টেশন। কি এই রহস্য যা সবার অজানা? সামনের মাসে পরীক্ষা, তোমার পড়তে বসো। জুবাইয়ের কথায় কাকন অসহায় মুখ করে তার দিকেই তাকায়, মাথা নাড়িয়ে না করে। কিসের না? আমি আর পড়তে চাই না, আমার পড়াশোনা ভালো লাগে না। জুবাইর নিজের বই বন্ধ করে উঠে দাঁড়ায়, কাকনের দিকে ফ্রি কুচকে তাকে জিজ্ঞেস করে, তাহলে কি ভালো লাগে? কাকন বাঁকা হাসে। তোমাকে। কাকনের মুখ থেকে এমন কথা শুনে জুবাইয়ের কাছে উঠে যায়। কাকন ঠোঁট টিপে হাসে। সে এসেছিল জুবাইরকে বিরক্ত করতে। এই নাও পানি খাও, নাকি অন্য কিছু খাবে? শুটকি নাকি লবণ? কাকনের কথা আর মানে জুবাইর ঠিকই বুঝতে পেরেছে, অবাক হয়ে বলল, বউ তুমি ঠিক আছো তো? জ্বর এসেছে নাকি কিছু খেয়েছো, নাকি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ, এই কে কোথায় আছো? আমার বউ পাগল হয়ে গেছে, এখন আমার কি হবে? কাকন হতবম্বের ন্যায় জুবাইরের দিকে তাকালো। জুবাইরকে জ্বালাতে এসে সে নিজেই ফাঁদে পড়ে গেছে। কাকন চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, শুধু আসবেন আমার কাছে, তারপর দেখবেন। কাকন অনন করে চলে যায়। জুবাইর শব্দ করেই বলে, বউ তুমি ডাক্তারই তো ভালো ছিল, আপনি তো গেলে কেন? কাকন চলে যেতে জুবাইর শব্দ করে হাসতে শুরু করে। হাসতে হাসতেই আবার চেয়ারে বসে পড়ে, বই খুলে মুচকি মুচকি হেসে বিড়বিড় করে, বউ রাত হলে আমি নিম পাতা খাবো। তোমার ঠোঁট মানে আমার কাছে নিম পাতার মতো স্বাস্থ্যকর। শুটকি আর লবণের সাথে ব্রেকআপ।